স্বাগত বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে সাথে আছি ফাহমিদা শম্পা। যুদ্ধে কাতর দুস্থদের সেবার উদ্দেশ্যে 1863 সালে যাত্রা শুরু হয়েছিল রেড ক্রস বা রেড ক্রিসেন্টের। বর্তমানে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বব্যাপী প্রায় 97 মিলিয়ন স্বেচ্ছাসেবী সদস্য ও কর্মী নিয়ে গঠিত। বাংলাদেশে রেড ক্রসের যাত্রা শুরু হয় 1973 সালে। বিশ্বের বৃহত্তম মানবিক নেটওয়ার্ক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের অংশীদার 192টি জাতীয় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রায় 1.5 কোটি স্বেচ্ছাসেবকের মাধ্যমে দুর্যোগ ও সংকটে মানবিক সেবা পরিচালনা করছে প্রতিনিয়ত। রেড ক্রিসেন্ট দেশের যে কোনো প্রয়োজনে সেবা দিতে প্রস্তুত। তাদের 7টি মূলনীতির মধ্যে রয়েছে মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছাসেবকমূলক সেবা এবং একতা ও সর্বজনীনতা। আজ বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। সারা দেশে 74তম রেড ক্রস দিবস পালন করা হচ্ছে। এবছরের প্রতিপাদ্য আই গিভ ইট জয় অ্যান্ড দ্য জয় আই গিভ ইজ আ রিওয়ার্ড। বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে ডিবিসি নিউজের এই বিশেষ আয়োজনে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এম.ইউ. কবির চৌধুরী। অনেক অনেক স্বাগত, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। একই সঙ্গে আপনাকে অভিনন্দনও যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে আপনি আগামী 3 বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন এবং নেতৃত্ব দেবেন আগামী 3 বছরের। শুরুটা যদি করি এভাবে যে আমরা সবাই আপনাকে চিনি যে অনেক ব্যস্ত একজন ডাক্তার। এই ব্যস্ততার মধ্যে এই রেড ক্রিসেন্ট সোসাইটির মতো যেই সেবামূলক সংগঠন আছে সেখানে কিভাবে যুক্ত হলেন, যদি সেই গল্পটি বলতেন। আমি 1990 সনে আমি তখন রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, যেটা এখন তখন ছিল হলি ফ্যামিলি হাসপাতাল, ওখানে রেড ক্রিসেন্ট হাসপাতাল হিসেবে আমি জয়েন করি একজন কনসালটেন্ট হিসেবে চর্মরোগের। তো তখনই আমার মনে হয় আমি জয়েন করি 1987-এ, আর এই 90 সনে আমি এটা একটা আজীবন সদস্য পদ নিয়ে নিই, এটা হলো মেম্বারশিপ। ওই তখন থেকে আমার একটা খুবই মনের মধ্যে একটা চিন্তা ছিল আমি কী করে সাহায্য করতে পারি সংস্থাকে। তো এই যে আমি আজীবন সদস্য ছিলাম সেইটার সূত্র ধরেই এই বছর মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বর্তমান যিনি দেশনেত্রী, তিনি আমাকেই চয়েস করলেন যে আমি যেন এই সংস্থায়, যেহেতু আমার অনেক অভিজ্ঞতা, 30-37 বছরের অভিজ্ঞতা, আমি যেন এই সংস্থাকে আমি সেবার জন্য নিয়ে নিই। উনি আমাকে বলার পর কথা আমি বললাম যে ঠিক আছে, যেহেতু এই সেবার আমার মনোবৃত্তি আগের থেকেই ছিল, তো আমি এটা গ্রহণ করি। এবং ওনার মনোনীতর কারণেই আমাদের যে মহামান্য রাষ্ট্রপতি আমাকে নিয়োগ দান করেন 28 এপ্রিল থেকে আমি এখানে কাজ শুরু করি, শুধুমাত্র ভলান্টারি মানব সেবার জন্য। কারণ মানব সেবার এত বড় প্রতিষ্ঠান পৃথিবীর কোথাও নাই, এত বড় প্রতিষ্ঠান আমাদের দেশে, এটা অনেক বড় পরিসরে এই রেড ক্রস বা রেড ক্রিসেন্ট সোসাইটি আমাদের এখানে আছে। এবং এখানে অনেক ভলান্টিয়ার আছেন যারা বিনামূল্যে কাজ করেন। ভলান্টিয়ার আমাদের 7 লক্ষ ভলান্টিয়ার আছেন, উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে উত্তর, দক্ষিণ, পশ্চিম সব জায়গায় আছেন। এবং আমি নিজে ভলান্টিয়ার হিসেবে এখানে কোনো এটা অবৈতনিক একটা কাজ, আমি একজন ভলান্টিয়ার হিসেবে কাজ শুরু করেছি। চেয়ারম্যান যদিও এটা পদবী, কিন্তু আমি নিজেকে একটা কর্মী মনে করি, কাজ করতে চাই এবং কাজের মাধ্যমে আমি মানুষের সেবা করতে চাই, মানব সেবা। এবার যে আমাদের দিবসটি এখন আসছে, আমার রেড ক্রিসেন্ট অ্যান্ড রেড ক্রস দিবস, এই 8ই মে, এটা শুরু হয় অনেক আগেই, 48 সনে শুরু হয় পৃথিবীতে রেড ক্রস দিবস। আর 1984 সনের রেড ক্রস রেস্টুরেন্ট একসঙ্গে এই দিবস পালন করা শুরু করে। এটার মূল কারণ হইল, এটার যিনি উদ্যোক্তা, যিনি হেনরি ডুনান্ট, একজন ব্যবসায়ী ছিলেন। উনি সেলফেরিনো জায়গায় যান ইটালিতে, যুদ্ধে কাতর, যুদ্ধে আহত নিহত ব্যক্তি দিয়ে মন কাঁদে ব্যবসায়ী, উনি এই প্রতিষ্ঠান শুরু করেন যুদ্ধে আহত লোকজনের সেবা করার জন্য। কিন্তু আন্তর্জাতিকভাবে এটি পরে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস এবং ইন্টারন্যাশনাল কমিটি অফ ফেডারেশন অফ রেড ক্রস এবং পরবর্তীতে রেড ক্রিসেন্ট এবং রেড ক্রস একসঙ্গে কাজ শুরু করে। যেমন রেড ক্রিসেন্ট হলো, সেটা অনেক আগের কথা, 1906 সনে অটোমান সম্রাট যখন ছিলেন, অটোমান সম্রাট সুলাইমান, তিনি বলেন আমাদের দেশে ওনার যে সাম্রাজ্য ছিল, বিরাট সাম্রাজ্য, তিনি এটাকে রেড ক্রিসেন্ট বলা হবে। তখন তো আবার রেড ক্রিসেন্ট, রেড ক্রস দুইটা একত্রে কাজ শুরু করলো। এখন থেকে দুইটা একই প্রতিষ্ঠান, দুই নামে বিভিন্ন দেশে, 192 দেশে এবং বিভিন্ন নামে প্রচলিত। এবং এই প্রতিষ্ঠানটি এত বেশি এখন পৃথিবীতে, অলরেডি আপনি এখন সবগুলি বললেন যে পরিসংখ্যানগুলি অনেক বেশি। আমার মনে হয় না পৃথিবীতে কোনো প্রতিষ্ঠান এত বেশি কাজ করে জনগণের জন্য। এবং জনগণের জন্য কাজ করার জন্য প্রথম বিশ্বযুদ্ধেই কিন্তু প্রথম এই
এই সংস্থাটি একটি সংস্থা হিসেবে নোবেল প্রাইজ লাভ করে 1917 সনে প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 44 সনে আবার নোবেল প্রাইজ পাস করে এই সংস্থাটি। আর হেনরি ডুনান যিনি এ সংস্থার প্রথম শুরু করেন, ইনি 1901 সনে একটি নোবেল প্রাইজ লাভ করেন। অর্থাৎ এমন একটি সংস্থা যে সংস্থার যিনি উদ্যোক্তা তিনি নোবেল প্রাইজ প্রাপ্ত, দুইবার এই সংস্থা, তৃতীয়বার চতুর্থবার আবার এই সংস্থারই যৌথভাবে আরেকটি নোবেল প্রাইজ পায়। তার মানে বিশ্বব্যাপী সেই যে শুরু কোথা থেকে আসলে এই কাজ করার উৎসাহ উদ্দীপনা, বাংলাদেশের যে 7 লাখ ভলেন্টিয়ার বলছিলেন আপনি পেয়েছে আপনাকে সহ, সেই সুন্দর করে সেই চমৎকার গল্পটি কিন্তু এতক্ষণ বলছিলেন। একটু বাংলাদেশের প্রসঙ্গে আসতে চাই। 1973 সাল থেকে তো এই সংস্থার যাত্রা শুরু বাংলাদেশে, এবং আপনিও বলা যায় তার সমসাময়িকী, তার কিছুদিন পর থেকে আপনিও এই কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। বাংলাদেশে আসলে আন্দোলনটা বা রেড ক্রিসেন্ট সোসাইটির অবদানগুলো কোথায় কোথায় মোটা দাগে আপনি দেখতে পান? প্রথম যদি 73 সন বলা হয়, কিন্তু এটা আইনগতভাবে 71 সনের 16 ডিসেম্বর থেকে কিন্তু গণনা করা হচ্ছে। এটা আমাদের দেশে রেড ক্রস ছিল, এখন রেড ক্রিসেন্ট। 88 সনে এই নামটা রেড ক্রিসেন্ট করা হয়। তো এই রেড ক্রস রেড ক্রিসেন্ট কিন্তু একটি প্রতিষ্ঠান, দুইটি নাম বিভিন্ন কারণে। এবং এই সংস্থাটি আমাদের দেশে বাংলাদেশে প্রথম কাজ করে এটা দুর্গত এলাকায়, বন্যা এলাকায় এবং খরা, বন্যা, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড়। এবং প্রথম কাজ ভলেন্টিয়াররা কী করেন, আমরা আমাদের দেশে দেখি যখন একটা ঘূর্ণিঝড় আসবে আমাদের একটা পূর্ব আভাস দেওয়া হয়, আমাদের যে মেট্রোলজি ডিপার্টমেন্ট আছে, কিন্তু কয়জনের রেডিও আছে, কয়জনের টেলিভিশন আছে, কয়জনের স্মার্টফোন আছে। তখন এই যে বার্তাটা পৌঁছানো যে আমাদের যে 7 লক্ষ এই যে স্বেচ্ছাসেবী, ওনারা ঘরে ঘরে মাইকিংয়ের মাধ্যমে ব্যক্তিগতভাবে গিয়ে ওনারা গ্রামে গঞ্জে উপকূলীয় অঞ্চলে এই বার্তাটা পৌঁছে দেন যে ঘূর্ণিঝড় আসছে, নদী ভাঙ্গন আসছে, এখানে জলোচ্ছ্বাস আসছে, তোমরা সাবধান হও। প্রত্যেকটা কাজে দেখা গেছে যে আমাদের যে স্বেচ্ছাসেবকরা একটি লাল পোশাক পরে, একটি অর্ধচন্দ্র খচিত যে আমাদের মনোগ্রাম নিয়ে ঝাঁপিয়ে পড়েন সব জায়গায়। আগুন লাগলে যেখানে ফায়ার ব্রিগেড কর্মীর সঙ্গে আমাদের কর্মীরা সেখানে যান মানুষকে সাহায্য করার জন্য। আর সবাই যখন রেড ক্রস রেড ক্রিসেন্টের পোশাক দেখে, এটা সম্পূর্ণ একটা নিরপেক্ষ পোশাক। যে সংস্থাটি একমাত্র সংস্থা কোন যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের ময়দানে তারা অস্ত্র ক্যারি করতে পারে না, কিন্তু সবাই তাদের সম্মান করেন, সমীহ করেন। গাজার যুদ্ধে কেউ যেতে পারতেছে না, প্রথমেই কিন্তু প্যালেস্টাইনিয়ার যে রেড ক্রিসেন্ট সোসাইটি তারাই প্রথমে এখানে সাহায্য নিয়ে যায়, ত্রাণ নিয়ে যায় এবং সেখানে চেষ্টা করে রুগ্নত মানুষ এবং মানুষের সেবা করার জন্য। এটা তো একটা দিক দিয়ে। আমাদের দেশে যেমন বিভিন্ন যখন করোনা আসলো, করোনায় কিন্তু কেউ যাচ্ছে না, আমাদের স্বেচ্ছাসেবকরা নিজের ঝুঁকি নিয়ে, বিপদের ঝুঁকি নিয়ে তারা বিভিন্ন হাসপাতালে গেছে সেবা করার জন্য, মানুষকে দেখার জন্য। এবং এই যে একটা বড় বিশ্ব মহামারী, আর আমাদের দেশে প্রায় মহামারী দেখা দেয় ডেঙ্গি ফিভার, তখন কিন্তু আমাদের এই স্বেচ্ছাসেবকরা সেখানে খাল খননে গিয়ে যায়, মশা প্রজনন না করে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে বুঝিয়ে দেয় যে আপনার ফুলের টবে পানি রাখেন না, এতে মশা হবে, লার্ভা হবে, এতে ডেঙ্গু ফিভার হইতে হবে। এবং আমাদের যে ভলান্টিয়ার, আমি যদি ভুল না করে থাকি, এই যে দুর্যোগ বা যে কোনো বিপর্যয়ের সময় একটা যে ধারণা ছিল যে শুধুমাত্র রেড ক্রিসেন্টের এই ভলেন্টিয়াররা বা স্বেচ্ছাসেবীরা দৌড়ে যাবে, লাল জ্যাকেট, যেটি আসলে একটি আস্থার প্রতীক, সেটি কিন্তু না। তার মানে ক্রমাগত যত ধরনের মানব কল্যাণমূলক কাজ আছে, যেমন ডেঙ্গুর কথা বলছেন, যে এই সময়ও কিন্তু নীরবে তারা আপনাদের কর্মকাণ্ড আপনারা চালিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় একটু জানতে চাই, এই যে লাল জ্যাকেটটির কথা বলছিলেন, যেটি দেখলেই আসলে সবাই ভাবে যে একটি আস্থার, নির্ভরতার, সহযোগিতার একটি জায়গা, এই লাল জ্যাকেটধারীটাকে বেতন পায়? আচ্ছা, এই যে আমাদের যে এত লক্ষ লক্ষ যে আমরা বললাম স্বেচ্ছাসেবী, এরা কিন্তু সম্পূর্ণ অবৈতনিক, তারা কেউ বেতন পায় না, স্বেচ্ছাসেবী। এই স্বেচ্ছাসেবী যে প্রতিষ্ঠানে তারা যায়, আমি এখন এদেরকে আরও উদ্বুদ্ধ করার জন্য আমি এই গত কয়েকদিনের প্রত্যেকটা এলাকায় আমি বক্তৃতা দিয়ে বলেছি। আমি অনেক জায়গায় গেলাম, টঙ্গীপাড়া গেলাম, আমি গোপালগঞ্জে গেলাম, প্রতিটা জেলায় আমাকে যেতে হবে। তাদেরকে বলি দেখো তোমরা অবৈতনিক, আমিও কিন্তু অবৈতনিক, আমি কিন্তু কোনো বেতন পাই না। এবং এই যে উজ্জীবনা, এবং তাদের যেটা সুবিধা হয় এই রেড ক্রিসেন্টের যে যারা ভলান্টিয়ার, তারা কিন্তু কায়িক পরিশ্রম হয়, তারা মানসিক দিক থেকে উজ্জীবিত হয়, মানব সেবার প্রতি তাদের একটা মনোযোগ বেড়ে যায়। এবং তাদের সেফটির জন্য আমরা বিমা চালু করি, তাদের কোনো কিছু করার জন্য আমরা চেষ্টা করি, তারা যেন বিপদে না পড়ে, তারা পানিতে না ডুবে যায়, তারা আগুনে না পড়ে যায়, সেই জন্য আমরা সবসময় রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের পিছনে থেকে চেষ্টা করি তাদের সেফ করার জন্য। এবং বলা হয় আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটির সেফটির জন্য আমাদের সোসাইটি সর্বক্ষণ তৎপর থাকে। এবং ওরা উদ্দীপনার মাধ্যমে বিনা বেতনে বিভিন্ন জায়গায় তারা কাজ করে। অনেক সময় আমরা টিএ দিয়ে দিই, তারা খাবার দেই, এগুলি তো ধরতে পারে, তবে তাদের কোনো রকম স্যালারি নাই এবং তবে এদের যে দৈহিক পরিশ্রম, কায়িক পরিশ্রম, এই জন্য এই যুব সমাজ তাদের ভবিষ্যতের জন্য গড়ে ওঠে। একজন কর্মী হিসেবে নয়, একজন সোলজার হিসেবে। আমাদের যেমন যুদ্ধক্ষেত্রে তারা যুদ্ধ করে না, কিন্তু তারাও কিন্তু সোলজার, তারা সেখানে ঝাঁপিয়ে পড়ে মানুষকে সেবা করার জন্য, রুগ্নদের সেবা করার জন্য, আহতদেরকে এখান থেকে নেওয়া যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পরিবহন করার জন্য। রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স সারা পৃথিবীতে রেড ক্রিসেন্ট যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে যায়। এবং আমাদের দেশেও কিন্তু সেইভাবে কোনো একটা, যেমন আমাদের একজন রেড
আইসিআরসির একজন মেম্বার বলতেছেন এই দেশে যুদ্ধ নাই, তাই বলছিলাম না, যুদ্ধ আছে। আমরা যুদ্ধ করি প্রকৃতির সঙ্গে, যুদ্ধ করি বন্যার সঙ্গে, যুদ্ধ করি খরার সঙ্গে, যুদ্ধ করি নদী ভাঙনের সঙ্গে। ওই যুদ্ধের সৈনিক কিন্তু আমাদের এই রেড ক্রিসেন্ট সোসাইটি। গর্ব করে আমরা যে বলি যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় বলেন যে আমরা অনেকটাই সফল। এই সফলতার অনেক বড় অংশীদার কিন্তু এই আপনারাও রেড ক্রিসেন্টের সঙ্গে যারা জড়িত আছে। আমি আরও শুনবো আপনাদের এই সফলতার গল্প, তবে একটি বিরতির সময় হয়েছে। বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এম.ইউ. কবির চৌধুরী। আপনার কাছে রেড ক্রিসেন্টের এবং রেড ক্রসের যেই মানবতামূলক কাজগুলো, সেবামূলক কাজগুলো করে থাকে এবং যারা এর সঙ্গে যুক্ত তাদেরও তো আসলে অনেক ঝুঁকি উপেক্ষা করে, এবং খুব চমৎকারভাবে বলছিলেন যে তারা শুধু কর্মী নন, তারা এক একজন যোদ্ধা, সৈনিক। সেই সৈনিক তো আসলে সংগ্রহ করতে হবে। আমরা আগে দেখতাম যে স্কাউটের পাশাপাশি স্কুলগুলোতে এই জুনিয়র রেড ক্রসের সংগঠন ছিল, যেটি এখন আসলে খুব একটা চোখে পড়ে না। কি বলবেন এই ব্যাপারে? এটি আসলে চালু করা আবার উচিত কিনা? অ্যাকচুয়ালি আপনি বলছিলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি একজন মানবতার একজন প্রতীক। মানবতার প্রতীক কেন? উনি হারিয়েছেন পিতাকে, হারিয়েছেন মাতাকে, উনি হারিয়েছেন ভাইদেরকে। তারপরে কিন্তু এই দেশের জনগণের জন্য উনি প্রান্তিক পর্যায়ে উনি চেষ্টা করেছেন মানবতার সেবা হিসাবে, এবং এই রেড ক্রিসেন্ট উনারই উত্তরসূরি হিসাবে, উনারই মোটো ধরে আজকে মানবতার সেবা করতেছে। এই যে মানব সেবায় যে আমাদের যে রেড ক্রিসেন্ট যে আমরা যেটা বললাম একে বলা হয় যুব রেড ক্রিসেন্ট, তো এটা খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। যে আগের মতো আমি স্কাউট করছি, স্কাউটের বিভিন্ন জায়গায় স্কাউট করেছি, আমাদের মনে আছে ওই দিনের কথা। এবং রেড ক্রিসেন্ট এখন আমি যেটা প্রত্যয় নিয়ে সবাইকে বলেছি, এখন থেকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে, প্রত্যন্ত অঞ্চলে, আমাদের যে প্রাইমারি স্কুল, হাই স্কুলে আমরা চেষ্টা করব আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মিডিয়াকে আমি সবসময় বলি আপনারা প্রচার করেন। আমরা ইউনিট এখন করব, প্রত্যেকটা স্কুলে যেন ইউনিট হয় এই আন্দোলনের। স্কাউটিং ছিল অন্য ধরনের একটা আন্দোলন, কিন্তু এইটা একটা সাংঘাতিক মানবিক আন্দোলন যেটা সারা পৃথিবীতে সামগ্রিকভাবে এটা সমাদৃত। তাই আমাদের এখন নেক্সট যে ড্রাইভ হবে আমার এই 3 বছরের মধ্যে, আমি অতি সত্বর শুরু করব স্কুলে আমরা মানুষকে চেষ্টা করব এখানে উদ্বুদ্ধ করতে, এই তরুণদেরকে, যেন তরুণদের আমরা কাজে লাগাইতে পারি আমাদের সেবায়। অনেক দেশে কম্পালসারি মিলিটারি ট্রেনিং আছে, যেমন অনেক দেশকে আমি জানি তারা মিলিটারি ট্রেনিং করে যেন আমাদের কায়িক পরিশ্রম ভালো হয় এবং রেডি থাকে দেশের কোনো দুর্যোগে ঝাঁপিয়ে পড়ার জন্য। আমরা চেষ্টা করব আমাদের এই রেড ক্রিসেন্টের যেসব তরুণ আমাদের স্বেচ্ছাসেবক আছেন ওদেরকে সেইভাবে তৈরি করতে, দেশের যে কোনো মুহূর্তে যেন ঝাঁপিয়ে পড়তে পারে মানুষের দুর্যোগ ছাড়াও। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পৃথিবীতে সমাদৃত, পৃথিবীতে অত্যন্তভাবে তার মূল্যমান বাংলাদেশের অনেক বেড়ে গেছে আজকে রোহিঙ্গা শরণার্থীর জন্য। সরকারের সঙ্গে সঙ্গে আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটি কিন্তু রোহিঙ্গাদের সারা বছর সেবা দিয়ে যাচ্ছে। বাসাঞ্চলে সেখানে আমাদের রোহিঙ্গাতে সেবা দিয়ে যাচ্ছে এই স্বেচ্ছাসেবীরা। এবং সব রোহিঙ্গা একটা বিরাট একটা আমাদের দেশের জন্য এটা বোঝা এবং সেবা। এবং আমাদের দেশের আমাদের রেড ক্রিসেন্ট কিন্তু এখানে বিশেষভাবে জড়িত, এবং তারা সারা দেশে শুধু ঘূর্ণিঝড় বা বন্যা নয়, খরা নয়, স্বাভাবিক পর্যায়ের সময় কিন্তু তারা ওই সঙ্গে সেবা দিয়ে যাচ্ছে সারা বছর, সারা সময় সেবামূলক কাজ করছেন। মহৎ কাজ হচ্ছে। এই দিকটা যেমন একেবারে আছে, তেমনি যখনই কোনো এই ধরনের বড় পরিসরের কাজ হয় কিছু ত্রুটি বিচ্যুতিও রয়ে যায়। তার মধ্যে আমরা প্রায়শই দেখি, মিডিয়ার কথা বলছিলেন, সেখানেই আসে হলি ফ্যামিলি সহ বিভিন্ন রেড ক্রিসেন্ট যে হাসপাতালগুলো আছে সেখানে কিছু অনিয়ম দুর্নীতির খবর আমরা পেয়ে থাকি। আপনি তখন নতুন নেতৃত্বে এসছেন, কি বলবেন এই ব্যাপারে বা কি পরবর্তী পদক্ষেপ হবে? হলি ফ্যামিলি হাসপাতালে যাত্রা শুরু হয় 1999 সনে আমেরিকা থেকে ক্যাথলিক সিস্টাররা শুরু করেন। আমাদের ভাগ্য যে আমাদের দেশেও সেই যাত্রা শুরু হয় এই হলি ফ্যামিলি হাসপাতাল। ক্যাথলিক সিস্টার ফলি নামে একজন সিস্টার ছিলেন, উনি এটা শুরু করেন। সাউঞ্জা, ডক্টর অ্যান্ড মিসেস সাউঞ্জা একজন গাইনোকোলজিক্যাল সার্জন, তারা প্রথমেই শুরু করেন সেবামূলক প্রতিষ্ঠান, যেটা ম্যাটার্নিটি বেশি ছিল, সার্জারি। এই যে হাসপাতাল শুরু হয় সেবা, এবং অতি তাড়াতাড়ি হাসপাতালটা অনেক নাম করে। পরবর্তীকালে যে এটা কিন্তু হলি ফ্যামিলি হাসপাতাল রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্ত ছিল না। 1971 সনে আমাদের দেশ স্বাধীন হয়। স্বাধীনতার পরপর কিন্তু হলি ফ্যামিলি হাসপাতালটা সম্পূর্ণরূপে দেনার দায়ে বন্ধ হয়ে যাচ্ছিল। তখন এই বাংলাদেশ রেড ক্রস বা রেড ক্রিসেন্ট সোসাইটি এগিয়ে এসে এটা রক্ষা করার জন্য তাদের কাছ থেকে এই হাসপাতালটা নিয়ে আজকে এই রেড ক্রস রেড ক্রিসেন্ট হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল এটা চালু হয়। এবং মেডিকেল কলেজ 2000 সনে শুরু হয়। 71 সনে কিন্তু এটা রেড ক্রিসেন্টের হাসপাতাল বা রেড ক্রসের হাসপাতালে আমরা এইটার দায়িত্ব বুঝে নেওয়া হয়। তো এখন অনেক পত্রপত্রিকায় আমরা অনেক কিছু উঠে এসেছে।
যে হাসপাতালটা আগের মতো আর নাই, জৌলুস নাই, সেবা নাই। এবং আসলে এটা নিয়ে আমরা নিরীক্ষণ পর্যবেক্ষণ করে আজকে আমি হাসপাতাল পরিদর্শন করে দেখে আসলাম এবং আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত এবং আমার অশ্রু আসতেছিল দেখে যে 3টা ওয়ার্ড বন্ধ। কেন রুগী নাই? কেন রুগী নাই? আমাদের নিশ্চয়ই কোনো ত্রুটি আছে। আমি চেষ্টা করব ওই ওয়ার্ডগুলি রুগীদের যেন পরিপূর্ণ হয়। আমাদের ডাক্তার আছে, আমাদের যে সেবিকা আছেন, তারা যেন মান আরও উন্নত করতে পারে। আমি আজকে নার্সদেরকে বলতেছিলাম বক্তৃতার মধ্যে, তোমরা হাসি মুখে কথা বলবে, রিসিপশন সবাইকে হাসি দিবে, মানুষের সেবা মনোবৃত্তি নিয়ে কাজ করতে হবে। এটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা কিন্তু সারা পৃথিবীর সেবা দিয়েছে। সিস্টার যারা ছিল ক্যাথলিক, তারাও সেবা দিত। রেড ক্রিসেন্ট সেবামূলক প্রতিষ্ঠান। আমি এই হাসপাতালকে আমার ফার্স্ট থিং, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন তুমি হাসপাতালটাকে চাও। এই হাসপাতালটা একটা নাম করা হাসপাতাল ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা, উনি হাসপাতালে গিয়ে বলছিলেন এই দেশে একটি সবচেয়ে ভালো হাসপাতাল আছে, সবচেয়ে ভালো একটি সেন্টার আছে, সৎভাবে চলতেছে, এটা হলি ফ্যামিলি হাসপাতাল, রেড ক্রিসেন্ট হাসপাতাল। আমরা আমাদের বঙ্গবন্ধুর সেই দিনের কথা স্মরণ করে হাসপাতাল যাতে ভবিষ্যতে উন্নতি করতে পারে, আমার যে জনবল আছে এই জনবল যেন বেশি কাজে লাগাইতে পারি, রোগীর সংখ্যা বাড়াইতে পারি, সেবার মান উন্নত করতে পারি, এখানে ফ্রি বেড চালু করে, বিমা চালু করে, মানুষকে আকৃষ্ট করে সেবা দিয়ে, কর্মের এই ধর্ম, ভালো কর্ম করে যদি আমরা চেষ্টা করি এই প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করব। 3টা ওয়ার্ড যে বন্ধ সেটি না, বরঞ্চ আরো যেন নতুন 3টি ওয়ার্ড যুক্ত করতে পারেন, সেই প্রত্যয় বা মিশন নিয়ে বলতে পারি যে আপনি নতুন দায়িত্বভার গ্রহণ করে কাজে এগিয়ে যাচ্ছেন। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। নতুন চেয়ারম্যান হিসেবে আর কি আসলে চ্যালেঞ্জ, দুটো চ্যালেঞ্জের কথা তো এর মধ্যে বলেই ফেলেছেন। হাসপাতালগুলোকে অবশ্যই আপনি আরো সেবার পরিসর বাড়াবেন, স্কুল কলেজগুলোতে এই চালু করবেন রেড ক্রিসেন্ট যেন যুবরা আকৃষ্ট হয় এখানে এই মানবতামূলক কাজে। আর কোন কোন বিষয় চ্যালেঞ্জ অনুভব করছেন? পাশাপাশি দিবসের অঙ্গীকার কি থাকবে? আমরা এই রেড ক্রিসেন্ট যে প্রতিষ্ঠানটি, এটি তো অনেক কাজ করে, কিন্তু এর যেমন প্রচারও নাই, সেই জন্য প্রসার হচ্ছে না। প্রচারই প্রসার। আমরা আমাদের মিডিয়াতে সবসময় বলি, এখন আমাদের যে 7 লাখ যুব রেড ক্রিসেন্ট অনেকেই জানেন না, তারা যে সেবা করছে নীরবে নিবৃত্তে। আমাদের প্রচার প্রয়োজন, তারপর আরও প্রসার হবে। আমরা রেড ক্রিসেন্টকে এখন আমরা আজকে দিনে অঙ্গীকার হইল, আমরা আরও আমাদের দেশের মেম্বারশিপ ড্রাইভ বাড়াবো। আমাদের যত মেম্বার হবেন, তাইলে যে মেম্বার যে ব্যক্তিরা, সেই পরিবার জানবে রেড ক্রিসেন্ট কি, রেড ক্রিসেন্ট মোটো কি, রেড ক্রিসেন্ট কী করতে চায়। আমাদের এই জিনিসটা আমি কালকেও অঙ্গীকার বলছি, আমার অঙ্গীকার হবে আমরা রেড ক্রিসেন্টের যে আজীবন সদস্য আরও বাড়াবো, যেন এই দেশের প্রত্যেকটা মানুষ এই রেড ক্রিসেন্টের সঙ্গে এই অঙ্গীকারবদ্ধ থাকে। আমি রেড ক্রিসেন্ট যুব রেড ক্রিসেন্টের প্রত্যেকটা 7 লক্ষ ভলেন্টিয়ার বলছি, তোমরা সবাই একটা করে গাছ লাগাবে। আজকে গাছ কাটা হচ্ছে, সবুজ নাই, বনায়ন নাই। আজকে গ্লোবাল ওয়ার্মিংয়ের শিকার হচ্ছে আমরা, তার কারণে আমাদের দেশে বনায়ন নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা চেষ্টা করবো গাছ লাগানোর এবং সবুজ বাংলাদেশ, গ্রিন ডেল্টা, আমাদের সবুজ বাংলাদেশকে আবার সবুজ করব। পৃথিবীর যে গ্রিন ডেল্টা যে বলা হয়েছে, এটার বদ্বীপ কীরকম সবুজ এখনো নাই। তাই আমার রেড ক্রিসেন্টের প্রত্যেকটা পরিবারকে আমি বলছি, সবাই গাছ লাগান, গাছ লাগিয়ে জাতিকে বাঁচান। আমাদের বর্তমান সরকার গাছ লাগানোর প্রত্যয় নিয়ে, প্রধানমন্ত্রী নিজেও গাছ লাগান। আমিও চেষ্টা করব আমার সংস্থার মাধ্যমে সবাই গাছ লাগাবেন এবং আমরা চেষ্টা করব জলবায়ু পরিবর্তনে যেন আমরা ভূমিকা রাখতে পারি। কারণ গ্লোবাল ওয়ার্মিং আমাদের দেশে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস। কারণ গ্লোবাল ওয়ার্মিং যারা করছে পশ্চিমা দেশ, কিন্তু কুফল ভুগছে আমরা, যেন আমরা বাঁচাই। আমরা পৃথিবীর দুর্যোগের আগেই আসলে সেটিকে মোকাবেলার জন্য আপনার সৈনিকদেরকে নিয়ে আপনি প্রস্তুত থাকবেন। সবশেষ আরেকটি প্রশ্ন করতে চাই, ব্লাড ব্যাংক সারা দেশে আমরা ছিলাম, মানে জানি যে আছে, এবং মা ও শিশু কেন্দ্র আছে, এই দুটোর দিকেও মনোযোগ দিবেন কিনা, প্রসার আরো বাড়াবেন কিনা? আমি অধুনা ব্লাড ব্যাংক আমাদের যে সেন্ট্রাল ব্যাংকের অবস্থা শুনলাম যে মাত্র 12% আমরা ব্লাড দিতে পারি। আমার কাছে গ্রহণযোগ্য লাগলো না। আমরা এর মধ্যে গোপালগঞ্জ ব্লাড ব্যাংকে প্রথম নতুন ব্লাড ব্যাংক, সেটা মাত্র নভেম্বর মাসে শুরু হয়েছে। তাদের কার্যক্রম দেখলাম আমরা 400-500 ব্যাগ তারা রক্ত, সেখানে যারা ব্লাড ক্যান্সার রোগীদের ব্লাড দেওয়া হচ্ছে, এবং বলে আসলাম এখন থেকে আমরা ব্লাড ব্যাংকে বিশেষভাবে মনোযোগ দেবো এবং 64টা জেলায় আমরা প্রত্যেকটা ইউনিটে একটা করে ব্লাড ব্যাংক চালু করব। কেন্দ্রীয় ব্লাড ব্যাংক থাকবে ঢাকায় এবং সেখানে সংযোগ থাকবে। এখন অনেক প্রাইভেট ব্লাড ব্যাংক বাংলাদেশে আছে, কোয়ান্টাম ব্লাড ব্যাংক। আমরা চেষ্টা করি অন্য ব্লাড ব্যাংকের সঙ্গে আমরা সহযোগিতা রাখবো, যেন বাংলাদেশে ছিল প্রথম ব্লাড ব্যাংক কিন্তু এই রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক। এই ব্লাড ব্যাংকে আরও উন্নত করব এবং মানুষের রক্ত দেওয়ার জন্য যেন প্রথম এবং সর্বোচ্চ অনুষ্ঠান থাকে এবং বাংলাদেশে 80% মানুষকে যেন আমরা রক্ত দিতে পারি। এই জন্য প্রত্যেক জেলায় আমরা ব্লাড ব্যাংক চালু করবো। এটা আমার আরেকটা প্রত্যয়। জি, সবশেষ রোগীদের, আপনার যারা, আমরা জানি আপনি অনেক পরিচিত এবং রোগীদের আস্থার একটি ভরসার জায়গা, একজন চিকিৎসক, এই মানবতার সেবায় কাজ করতে যেসব রোগীদের এত দীর্ঘদিন ধরে আপনি সেবা দিয়ে আসছেন, তারা আসলে বঞ্চিত হবে কিনা আপনি মনে করেন কিনা?
আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে জিজ্ঞেস করেন তুমি সময় কিভাবে দিবে। তখন আমি বললাম যে এটা তো একটা সেবামূলক প্রতিষ্ঠান, আমিও সম্পূর্ণ অবৈতনিক কাজ করব, তবে আমার চেম্বারটা আমি চালু রাখবো। আমি সপ্তাহে 3 দিন, আমি অনেক চেয়ারম্যান দেখেছি যে চেয়ারম্যান, যে কয়েকজন চেয়ারম্যান বাংলাদেশে এই রেড ক্রিসেন্টে ছিলেন এই স্বাধীনতার প্রতি আজকে পর্যন্ত, এরপর সবাই আমার রুগী হিসেবে পরিচিত, ব্যক্তিগত পরিচিতি, তাদেরকে আমি দেখছি সেন্টারে ওনা আসেন সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন, অল্প সময়, কিন্তু আমি রেগুলারলি সপ্তাহে 3 দিন সময় দিব, 2 ঘন্টা করে, যখন পারি তখন যাব, এবং আমি রাত্রে মধ্যরাতে হাসপাতাল ভিজিটে যাব, এবং আমার রুগী যাতে সেবা না হয়, যেমন আগে রুগী দেখতাম সপ্তাহে 6 দিন, এখন চেষ্টা করছি 7 দিন, শুক্রবার রুগী দেখতেছি, আমার রুগী যাতে বঞ্চিত না হয় সেটা আমি চেষ্টা করবো যত সাহায্য যেন আমার রুগীরা বঞ্চিত। কারণ আমার রুগীরা কিন্তু 6 মাস বসে থাকে, 3 মাস বসে থাকে এবং আশা করে থাকে, আমার রুগীরা কিন্তু প্রায়োরিটি থাকবে। একই সঙ্গে আমার এই কাজ করবো, রুগী সেবাও কিন্তু আমার চলমান থাকবে। 70 বয়সের একজন মানুষ হয়েও যেই তারুণ্য উদ্যম নিয়ে বলছেন, একই দিকে আপনার পেশাগত যারা দিকটা আছে সেটিও সামলাবেন, মানবতার যেই প্রসার আছে সেটিকেও আরো বিস্তার ঘটাবেন, সবকিছু মিলিয়ে আপনার এই উদ্যম ছড়িয়ে পড়ুক আপনার 7 লাখ স্বেচ্ছাসেবীদের মধ্যে, এবং এই পরিবার আরো অনেক বড় হোক, সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা শেষ করতে চাই। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ডিবিসিকে আমাকে ডাকার জন্য, সুন্দর একটি অনুষ্ঠানে, সুন্দর একটি দিনে, সেবার দিনে, যে আমরা এখন বলি মানবতাকে বাঁচাও, জয় আই গিভ এন্ড জয় গিভ মি রিওয়ার্ড। আমাদের রিওয়ার্ড হলো আমাদের যে জয়, মানুষকে আনন্দ দিচ্ছি, মানুষকে শান্তি দিচ্ছি, এটা আমাকে দিচ্ছে রিওয়ার্ড, এটাই আমাদের রেড ক্রিসেন্টের রিওয়ার্ড বা পুরস্কার। জি, অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্টের দিবস উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন থেকে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা। সবাইকে ধন্যবাদ।